আমি শুরুতেই একটি কথা বলতে চাই, ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য, নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল। এ বিষয়ে পরে বলছি। এবং নিশ্চয়ই আমরা চাই নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি আমাদের শুভকামনা জানাতে, কিন্তু শুভকামনা জানাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে, ধাক্কা খেতে হচ্ছে। শুরুতেই আমরা ভয়ঙ্কর ধরনের গলদ দেখলাম। গত ৩-৪ মাসের যে নানান ধরনের বিতর্ক, সেটিও বাদ দিলাম আপাতত। যে ১৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেখানে তো আহ্বায়ক, সদস্য সচিব, জ্যেষ্ঠ সদস্য সচিব ইত্যাদি ইত্যাদি পদ তো রয়েছে, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক। এর বাইরে আর কি কি পদ রয়েছে, কতজন করে সেই পদে রয়েছে? ১৬ জন যুগ্ম আহ্বায়ক, ৩২ জন যুগ্ম সদস্য সচিব, ১২ জন মুখ্য সংগঠক, ৪৪ জন সংগঠক, ১৪ জন মুখ্য সমন্বয়ক আর ৪৩ জন সদস্য। অর্থাৎ ৪৩ জন সদস্য আর ১১৮ জনই নেতা একটা আহ্বায়ক কমিটিতে, ফুল প্লেস কমিটি নয়। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ছাত্র নেতৃত্বে যারা রয়েছে, সমন্বয়ক বা যেইভাবে বলি না কেন, তারা সবাইকেই খুশি করতে চেয়েছে, সবাইকেই পদ দিয়েছে। এবং এই পদবীর জন্য গত ৩-৪ মাস ধরে কি ঘটেছে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে, সেগুলো আমরা জানি। মারামারি, কাটাকাটি, ধাওয়াধাওয়ি, এমন কিছু নেই যে ঘটেনি। বহিষ্কার, পাল্টা বহিষ্কার, দল থেকে বেরিয়ে যাওয়া, পাল্টা কমিটি ঘোষণা করা, কি না ঘটেছে। এবং এ কথাও সত্য, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জন্মের ক্ষেত্রে বা আত্মপ্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ মিডিয়া কভারেজ এই ছাত্ররা পেয়েছে, অন্য আর কোনো রাজনৈতিক দল পায়নি। কেন মিডিয়া কভারেজ পেয়েছে? বিশাল কিছুর আশায় ছিল। হ্যাঁ, আশা একটি জায়গায় ছিল যে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হবে, সেটি যেমন ছিল, পাশাপাশি যেই শব্দগুলো উচ্চারণ করলাম অন্তত নেতিবাচকতার দিক থেকে, সে কারণেই কিন্তু মিডিয়ার কভারেজটা বেশি ছিল, যে তারা কি করতে চাইছে, তারা আসলে কি করছে, কি করবে। এবং এবার বলি আদর্শের কথা, তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে? তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার, অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে, ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে, ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না। তাদের মধ্যে ডান, বাম, শিবির, কমিপন্থী সব ধরনের সদস্য রয়েছে। শুধু সদস্য নয়, সামনের সারির নেতা পর্যায়ে রয়েছে। এখন এইগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে একটি রাজনৈতিক দল রান করতে পারে? সম্ভব না। হ্যাঁ, নানান মত, নানান আদর্শের আদর্শের মানুষের সমন্বয়ে একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে, কিন্তু এক্সট্রিম পর্যায়ের কোনো মতাদর্শের, এক্সট্রিম পর্যায়ের বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বের পর্যায়ে রেখে কোনো দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন কোনো এক্সাম্পল নেই। তার কারণ এখানে যেসব বিশেষণগুলো আমি উচ্চারণ করলাম, শিবির, ডানপন্থী, বামপন্থী, কমিপন্থী, এদের অধিকাংশই তো নেতৃত্বের পর্যায়ে রয়েছে। অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে প্রকাট আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে, যেমন অধিকাংশ জনই বিভিন্ন পদ পদবীতে, সামনের সারির পদ পদবীতে। অর্থাৎ এগুলো কেন? তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুগত্য নেই, সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই। তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন, তারা প্রত্যেকেই এমপি, মন্ত্রী হতে চান। এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান ধরনের আলোচনা শুরু হয়, তাদের নিজেদের মধ্যেও মতদ্বৈততা ছিল, মতবিরোধ ছিল। এবং যারা এর সঙ্গে, এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি, তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ, আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন চেয়েছিলাম, সেই কাজটি শেষ, আমাদের এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হওয়া উচিত। এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে নতুন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোভের বশবর্তী হয়ে হওয়া। সেটাই দেখা গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে সোরে বলে আসছিল। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম? কিছুই না। যদিও
সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়েছে, প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবার আসি যে তাদের জন্য কেন চ্যালেঞ্জ। এতদিন তারা যে সংবিধান আমাদের এক্সিস্টিং সেটি ছুঁড়ে ফেলতে চেয়েছে, কবর রচনা করতে চেয়েছে, তারা নতুন ঘোষণাপত্র দিতে চেয়েছে। এতদিন তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে অথবা গণ অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে, যদিও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অনেকেই তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিল অভ্যুত্থানে তারা ফিরে গেছে তাদের দলে। আবার অন্য আর এক গ্রুপ আছে তারা নিজেদের পড়াশোনাতে চলে গেছে বা নিজেদের ব্যক্তিগত কাজে চলে গেছে। একটি অংশ এই যে ভয়ঙ্কর একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা আসলে আমাদের সামনে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করতে পারেনি। তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলেছে, সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলেছে, সেই একই কথা, এবং পরিবারতন্ত্রের কবর রচনা করার কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, একটি দলের আত্মপ্রকাশের দিনে এরকম হুঙ্কার বা অন্যের প্রতি অন্য কোনো দলের যেই আদর্শে চলছে তাদেরকে চ্যালেঞ্জ করা, এটি মোটেই সমীচীন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বলছেন তারা নিজেরা নিজেদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল, যে এতদিন তারা কথা বলেছে সংবিধানে কবর রচনা করতে চেয়েছে, আরো নতুন নতুন দাবি ছিল, তাদের ঘোষণাপত্র দিতে হবে সংবিধানের নতুন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে বা ছাত্রনেতা হিসেবে। এখন কি হবে? এখন তাদের এই দাবিটি হয়ে গেল একটি রাজনৈতিক দলের দাবি। তো রাজনৈতিক দলের যখন দাবি হবে তখন গণমানুষের কাছে যেতে হবে। তারা মানুষকে যদি কনভিন্স করতে পারে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, তারপর তো তারা এইগুলো নিয়ে সামনে এগোবে। এর বাইরে তো সম্ভব না। মানে এতদিন যেমন চাপ প্রয়োগ করে নানান ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে একটা সমঝোতা কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে তাদের দাবি আদায় করে আসলে বিভিন্নভাবে, ঠিক এই দাবিগুলো তারা সেভাবে জানিয়ে আসছিল। এখন আর কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে না কমন কোনো দাবি হিসেবে, এবং তারা বারবার বলার চেষ্টা করছিল যে এগুলো গণমানুষের দাবি, এগুলো গণমানুষের দাবি হিসেবে এখন আর প্রতিষ্ঠা হবে না। এগুলোই তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ, এবং নির্দিষ্ট কোনো আদর্শের কথা তারা বলতে পারেনি। বলেছে পাকিস্তানপন্থী হবে না, ভারতপন্থী হবে না। পাকিস্তানপন্থী, ভারতপন্থী এগুলো কোনো আদর্শবাদিতার মধ্যে পড়ে না। বিষয়টা হচ্ছে আমি কোন আদর্শে বিশ্বাসী। আমি কি 47-এ বিশ্বাসী? আমি কি স্ট্রেট ইসলামী রাজনীতিতে বিশ্বাসী? আমি কি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী? কিছুই তো না। আর মধ্যপন্থার সংজ্ঞা তো দিলাম, কোনো অবস্থাতে এটি মধ্যপন্থায় চলতে পারবে না। এবং দুর্নীতি বা অন্যান্য যে বিষয়, চাঁদাবাজির প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়া কারোর, সেটি তো খোদ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তার একটি বক্তব্য বলেছে যে তারা কিভাবে এইগুলোতে জড়িয়ে গেছে, এবং তাদের ঘোষণাপত্রে যে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে এগুলো সেফ কথার কথা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান, তারপরে এটি তৃতীয় ধাপে। বৈষম্য যে কোথায় কি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা নারী বনাম পুরুষ, অথবা আরো নানান ক্রাইটেরিয়া, যেমন অন্যান্য যে ছাত্র সমন্বয়ক ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ক তারা যে সামনের কাতারে ছিল, তাদের সাথে একটা প্রকার বৈষম্য তৈরি করা, এগুলো আর নতুন করে কিছু বলার নেই। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নতুন যে বিষয়টি দেখা গেল যে তারা যে কূটনীতিবিদদের, বিদেশি কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিলেন, সেখান থেকে কে এলো? শুধুমাত্র ভ্যাটিকান সিটির একজন প্রতিনিধি কেভিন এস র্যান্ডেল আর পাকিস্তান হাই কমিশনের একজন কাউন্সিলর কামরান ধাঙ্গাল। আমরা দেখেছি না যে অন্য কোনো রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিলে বিদেশি কূটনীতিবিদরা কিভাবে আসেন, কিভাবে সামনের সারিতে বসেন, কিন্তু এখানে তো আর তা দেখা গেল। তার মানে কি? তার মানে কূটনীতিবিদরা হয়তো সম্ভবত বুঝে গেছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক দল হবে না, এটা একটা ফাঁপা বেলুন।